আমি শুরুতে এরকম ফিল করছিলাম যে আসবো, দেখবো আর জয় করবো, দেন টাকা ইনকাম করবো। সফটওয়্যার নিয়ে কাজ করতে বেশি পছন্দ করতাম আগে থেকেই। তো যার কারণে আমি সফটওয়্যার ডেভেলপমেন্টে যাই আর কি। ব্যাক অফ দ্য সাইড আসলে কম্পিউটার কিভাবে কাজ করতেছে, এই বেসিক বিষয়গুলো আসলে আমাদের ধরে ধরে শেখানো হয়েছে। তুমি যতটুকু আন্ডারস্ট্যান্ডিং আছে ওর ওই আন্ডারস্ট্যান্ডিং নেই, আমি তোমার ধরো চ্যালেঞ্জ করে বলতে পারি। এবং আমার মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা, হাফিজি, তারপরে হচ্ছে আলিয়াতে পড়াশোনা করছি। আর প্রায় 14 মাসের মতো আমাদের জার্নিটা ছিল আর কি। স্মুথ ওয়েতে কিভাবে ইউজ করা যায় ওইগুলোর বিষয় যখন আসলো, তখন আমি ফিল করলাম যে আমার যদি প্রোগ্রামিং এর ফান্ডামেন্টালস বিষয়, মানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটা সিট স্যাক্রিফাইস করছি জাস্ট এই প্রোগ্রামার হওয়ার স্বপ্ন দেখার কারণে। প্রথমতই বলবো যে ফিল্ড আসলে কোনো কিছু ম্যাটার করে না। তারপরে আলটিমেটলি কিন্তু তুমি যদি টাকার কথা তোমার ইনিশিয়াল গোল হিসেবে সেট করো, তখন কিন্তু তুমি যে সিচুয়েশনে আসুক আমি লড়াই করবো। গাইডলাইনের মধ্যে থাকা আমি মনে করি বেটার। মোটামুটি আমরা যারা জব প্লেসমেন্টে ছিলাম তা সবারই হয়ে যাইতেছে। তো আজকে আমাদের সাথে সজীব ভাই আছে। সজীব ভাই আমাদের ফাইথনের স্টুডেন্ট। তবে তার চেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সজীব ভাই হাফেজ মানুষ, এবং সে হাফেজি শেষ করে আবার জেনারেল লাইনেও পড়াশোনা করছে, এবং সে এখন ইউনিভার্সিটিতে, ন্যাশনাল ইউনিভার্সিটিতে 4th ইয়ারে। আর মজার বিষয় হচ্ছে সেখানে সে বাংলায় পড়াশোনা করতেছে। অ্যাট দ্য সেম টাইম এই যে কম্পিউটার সায়েন্সের ফান্ডামেন্টাল জিনিসপত্র যেটা ফাইথনে দেখানো হয়, এটা তো একটু কাঠখোট্টা টাইপের জিনিসপত্র, সেটার মধ্যে সে ঢুকছে, ব্যাচ 4-এ ছিল। তো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে প্রথমত সে হাফিজি কমপ্লিট করছে 2.5 বছরের মতো সময়। দেন সে এখন বাংলাতে পড়াশোনা করতেছে। অ্যান্ড পাশাপাশি সে ফাইথন শেষ করার পরে সে একটা কোম্পানিতে এখন ডেভেলপার হিসেবে কাজও শুরু করছে। তো পুরো জার্নিটা আজকে জানার চেষ্টা করবো সজীব ভাইয়ের কাছ থেকে। তো সজীব ভাই, তুমি সবার শুরুতে যদি বলো, তুমি তো আসলে তোমার জীবনের শুরুটা হয়েছে হাফেজি দিয়ে, তারপরে এই টেকনোলজিক্যাল লাইনে তুমি কিভাবে ঢুকলা, বা প্রোগ্রামিং অ্যান্ড এভরিথিং সব মিলিয়ে? এটা যদি আমি বলি, শুরুতে আমি হচ্ছে আমার মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডেই পড়াশোনা, হাফিজি, তারপরে হচ্ছে আলিয়াতে পড়াশোনা করছি। আলিয়াতে ইন্টারমিডিয়েট থাকা অবস্থায় আমার বড় ভাই ছিল, ফুফাতো ভাই। সো ওনাকে আমি দেখছি প্রোগ্রামিং করতে। তো ওনাকে দেখে আসলে অনুপ্রাণিত হওয়া যে আমার আসলে প্রোগ্রামিং আমিও করতে চাই। সো তারপর ধীরে ধীরে চিন্তা ভাবনা, তবে এটা বাস্তবায়ন করা শুরু করছি হচ্ছে 2021-এর পর থেকে, মানে 22-এর শুরু থেকে আর কি। তো শুরু করার পর তারপরে কন্টিনিউ করতেছিলাম। কিন্তু আমি যেহেতু এই ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট না, টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের, সো আমার তো কিছু সমস্যা থাকাটা স্বাভাবিক, আর সেগুলো আমি ফেসও করতেছিলাম আর কি। তো এইভাবেই চলতেছিল। তারপরে ফাইথনকে দেখ। এই ফাইথনের মধ্যে যাওয়ার আগে জাস্ট একটা জিনিস জানি, যে তুমি যাদের সাথে ধরো পড়াশোনা করছো বা যারা তোমার বন্ধু বান্ধব, তারা তো সবাই আসলে হাফিজি বা মাদ্রাসা লাইনের। তো সেখান থেকে শুধুমাত্র তুমি তোমার এই বড় ভাইয়ের কাছ থেকে জানলা, বুঝলা। তো তোমার অন্যান্য বন্ধু বান্ধব কি কেউ প্রোগ্রামিং বা এই টাইপের জিনিসপত্রের ভিতরে ইনভলভ ছিল কিনা? না, আমার কোনো বন্ধু বান্ধব আসলে এগুলোর মধ্যে ছিল না। তাদের পেশন আসলে অন্য কিছু ছিল আর কি। তারা কেউ হয়তো মাদ্রাসায় পড়াশোনা মানে শিক্ষকতা করে, কেউ হয়তো মানে বাইরে চলে গেছে, কেউ হয়তো দেশেই জব টপ করবে, এরকম চিন্তা ভাবনা। তা আমার সার্কেলের মধ্যে আসলে কেউ ওইভাবে ছিল না। আচ্ছা। তো এরপরে তুমি এই ফাইথনের তো খোঁজ পাইলা, বাট ফাইথনের তো পুরো জার্নিটা ধরো অনেক কমপ্লিকেটেড, অনেক জটিল। তো সেই জায়গাটাতে ইউজুয়ালি যেটা হয়, মানুষজন চুজ করে যে সহজে, মানে শর্টকাটে 1 মাসে বা 1 দিনের মধ্যে কোনো কিছু শিখে তারপর ফ্রিল্যান্সিং করে $1000 ইনকাম করবে বা টাইপের জিনিস। তো সেখানে তুমি এরকম একটা কঠিন জার্নি কেন চুজ করলা? কারণ তুমি চাইলে ওয়ার্ডপ্রেস শিখতে পারতা, তুমি চাইলে এই ডিফেন্ট একটা কোনো কিছু শিখে যে কুইকলি আমি জাম্প ইন করি, বাট তোমার কাছে কঠিন জিনিস কেন মনে হইলো যে শুরুতে শিখি? ভাই, এটা আসলে শুরুতে মনে হয় নাই। এখানেও একটু কাহিনী আছে। সেটা হচ্ছে আমি শুরুতে এরকম ফিল করছিলাম যে আসবো, দেখবো আর জয় করবো, দেন টাকা ইনকাম করব। তো এইভাবেই আসলে স্টার্ট করা। কিন্তু যখনই আগাইতেছিলাম আর আটকাইতেছিলাম, তখন ফিল করলাম যে আমার মধ্যে ফান্ডামেন্টাল বলতে কিছুই নেই। আমি জাস্ট একটা ভিজুয়াল জিনিস দেখতেছি আর ওইটার দিকে দৌড়াইতেছি। সো এইভাবে আসলে কিছু হবে না। তো তখনই আসলে ইয়া করলাম আর কি, মানে ফাইথনটা চুজ করার জন্য মানে মনে স্থির করলাম যে না, পাইথনটা আসলে ভালো কিছু হবে হয়তো। তখনও আমার মনের মধ্যে একটা চিন্তা ভাবনা ছিল যে এটা তো আসলে সিএসসি স্টুডেন্টের জন্যই কিনা স্পেসিফিক। পরে ঝঙ্কারবার বিভিন্ন টিয়া দেখতেছিলাম, আপনাদের ওই যে বিভিন্ন বিজ্ঞাপনগুলো দেখতেছিলাম, আর মানে পূর্ববর্তী স্টুডেন্টদেরও রিভিউ টিভিউ দেখতেছিলাম। পরে সাহস করলাম যে না, যে আসলে আমার দ্বারা হয়তো সম্ভব হইতে পারে। তখন আমি শিওর ছিলাম না যে আমি আসলে এটা কমপ্লিট করতে পারবো টোটালি। আচ্ছা। তো এই মানে এটা তো ধরো খুবই তোমার জন্য কমপ্লিকেটেড সিচুয়েশন ছিল, কারণ এইরকম জটিল একটা সিদ্ধান্ত নেওয়া এবং সেটার সাথে প্রায় 6 মাসের বেশি সময় ধরে লেগে থাকা। তো সেই জায়গাটাতে ধরো
মানে এই কমপ্লিকেটেড জিনিসটাকে তুমি মানে হজম করলা কেমনে? তুমি কি ধরো এরকম ছিল যে একাডেমিক পড়াশোনা থেকে ডিটাচ ছিলা বা এটাতে পুরোপুরি ডিভোটেড ছিলা, বিষয়টা কি এরকম কিনা? জি ভাই, যদি বলতে হয় তাহলে আমি একাডেমিক পড়াশোনাটা আসলে এক প্রকার শুধু করে নেই। এক্সাম দেওয়াটার মধ্যে সীমাবদ্ধ ছিলাম, ওইদিকে করি নাই, এদিকেই ফুল ফোকাস ছিলাম। আর প্রায় 14 মাসের মতো আমাদের জার্নিটা ছিল আর কি। সো ভালোই। আমার একটা বাজে স্বভাব আছে, সেটা হচ্ছে আমি একটু লেজি। যদি আমাকে কেউ কোনো কাজে প্রেশার না করে তাহলে আমি আসলে ওই কাজটা করতে চাই না। স্টিল আমার মধ্যে এই হ্যাবিটটা কাজ করে আর কি। তো আমার যত মানে লেকিংসগুলা আমি ফিল করি শুধুমাত্র আমার এই যে লেজি এটার কারণেই। আমি পরিশ্রম করে এই দেখছি। বাজে স্বভাব শুধু তোমার না, আমার তোমার চারপাশে সব মানুষেরই আছে আর কি। মানুষ ইউজুয়ালি কাজ করতে চায় না আর কি ফান্ডামেন্টালি। মানুষ চায় যে ফান্ডামেন্টালি ধরো খায় দায় ঘুমায় এই টাইপের, কিন্তু ঘুম থেকে ওঠার পরে তখন আবার মানুষের বিরক্ত লাগে। তখন মনে হয় কি কেন ঘুমাইলাম, কেন খাইলাম, এটা তো করা ঠিক হয়নি। হ্যাঁ বলো। ইয়ে, তো ফাইথ্রন এই কাজটা আবার খুব স্মার্টলি হ্যান্ডেল করে। তারা হচ্ছে স্টুডেন্টদের প্রেশারও প্রয়োগ করে, আবার হচ্ছে একটু আদর করে যত্ন করে, আবার হচ্ছে একটু ইয়ে করে জিনিসগুলো খুব ভালোভাবে ইয়ে করে। সো আমার মনে পড়ে আমরা যখন সি শিখতেছিলাম, সিতে আমি খুব মানে ইউজুয়াল ছিলাম যে না সি তো সহজ, আর খুব ভালোভাবে এনজয় করতেছিলাম। C++টাও ভালো গেছে, বাট ডাটা স্ট্রাকচারাল অ্যালগোরিদমে যাওয়ার পর মানে পুরা ইয়াটাই চেঞ্জ চেঞ্জ হয়ে হয়ে গেছে গেছে। আমার জানি। তো তখন দেখতেছিলাম যে না, আসলে আমি যেটুকু সময় হুম, দিতেছি এটাতে হইতেছে না আর কি। তো আচ্ছা। ওইদিকে প্রেশারও খাইতেছি কোর্সে হ্যাঁ, থেকে। তো তারপরে একটু টাইমটা বাড়াই দেওয়ার চেষ্টা করলাম আর কি। আচ্ছা, মানে শুরুতে কি পরিমাণ টাইম দিতে ডেইলি, আর পরে কতটুকু দিলা? শুরুতে বলতে আমি লেজি থাকলেও আমি একটা জিনিস চেষ্টা করতাম যে 10 মিনিটও যদি টাইম দিই বা 2 ঘন্টা দিই বা 8 ঘন্টা দিই, সেটা বিষয় না, আমি কনসিস্টেন্ট এটুকু দিবই। 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা দিব, এটা চাই কিছু হয়ে যাক। আমি এই জায়গা থেকে আমার ইয়াটা ফোকাসটা সরাবো না, আমি টাইম দিব। সো এটার ফলাফল যদি বলি, আমি কখনোই কোর্স থেকে পিছিয়ে পড়ি নাই। দেন আমি ইয়ার জন্য এলিজিবল ছিলাম, প্রবলেম সলভিংয়ের জন্য। বাট ওই ফিল্ডটা আমার আসলে পছন্দের ছিল না। আমি আসলে সফটওয়্যার নিয়ে কাজ করতে বেশি পছন্দ করতাম আগে থেকেই। সো যার কারণে আমি সফটওয়্যার ডেভেলপমেন্টে যাই আর কি। আমি চাইলে ওইদিকে মুভ করতে পারতাম, কারণ আচ্ছা, আমার ট্র্যাক রেকর্ডটা ওইটার ভালো ছিল। ক্রাইটেরিয়া তুমি ফুলফিল জি, করছিলা? ফুলফিল করছিলাম। জি আচ্ছা, হ্যাঁ। আমি জাস্ট একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন জিজ্ঞাসা করি, এটা অনেকের মনের মধ্যে আসতে পারে। যেমন আমরা আসলে সবাই চাইলে তো কম্পিউটার সায়েন্সে পড়তে পারি না। এক হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে সিটের ক্যাপাসিটি একটা লিমিটেশন আছে, আবার অনেকে পাবলিক ইউনিভার্সিটিতে হয়তো বা চান্স পাইছে, কিন্তু সবাই তো আসলে কম্পিউটার সায়েন্স পায় না, কারণ ওটা তো প্রথম 50 জন বা যারা র্যাঙ্কিংয়ে হয়তো বা শুরুর দিকে আছে তারা এই সাবজেক্টটা পায়। ক্ষেত্র বিশেষে আমাদের কারণে অকারণে আমরা কম্পিউটার সায়েন্স ছাড়া অন্য সাবজেক্টে ভর্তি হইতে হয়। বাট মনের ভিতরে এক প্রকার একটা খায়েশ থাকে যে না, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবো বা এই লাইনে কম বেশি আসতে চাই। তো এই যে ফাইথনের যে জার্নিটা, বা এটাতে আমি ফাইথনের জার্নি বলতে চাই না, রেদার আমি এটাকে আরও জেনারেলাইজ করে ফেলতে চাই আর কি, যে এখানে যে আউটলাইনটা ছিল বা যে কারিকুলামটা ছিল, যেটা তুমি 6 থেকে 8 মাস বা প্রায় 1 বছরের মতো সময় ধরে তুমি করছো, এইটা কি কাইন্ড অফ তোমার যে কম্পিউটার সায়েন্সে পড়লে তুমি যা যা শিখতা, সেইটাকে কাইন্ড অফ তোমাকে কোনোভাবে কাভার করে দিছে কিনা বা সাপোর্ট করছে কিনা, তোমার কাছে কি মনে হয়? না, অবশ্যই এই জিনিসটা আমাকে কাভার করে দিছে। So, আমি যদি বলি যে আমি একদমই তো মানে সিএসসি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ছিলাম না। বেসিক কম্পিউটার কি, তারপরে হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কীভাবে কাজ করতেছে, মানে আমরা তো শুধু ফ্রেমওয়ার্ক লাইব্রেরি এই সেই এগুলোর পিছনে ছুটি, কিন্তু আসলে ব্যাক অফ দ্য সাইড আসলে কম্পিউটার কীভাবে কাজ করতেছে, এই বেসিক বিষয়গুলো আসলে আমাদের ধরে ধরে শেখানো হয়েছে। আমি মনে করি যে একজন স্টুডেন্টের জন্য মোটামুটি যদি বেসিক শুরু করতে চায়, তাহলে এই কোর্সটা অনেক ভালো কাজে দিবে আর কি। আর মনে করি শুরু করার জন্য এটুকুই এনাফ। তারপরে তো আসলে শেষ বলতে তো কোনো শব্দ নাই। একজন মানুষ যদি মৃত্যুর আগ পর্যন্তও করে তাহলে তার শেষ শেষ হবে হবে না, না। রাইট। এবং এই ফাইথনের কথা তুমি বলতেছিলা, কিন্তু ফাইথনের আগে কি তুমি নিজে থেকে কোনো কিছু শেখা বা এই জার্নির ভিতরে ছিল কিনা, সেটা সম্পর্কে জি, যদি বলতা। যদি বলি আমি শুরু থেকে HTML-টা দিয়ে শুরু করছিলাম। HTML, CSS নিজে নিজে। নিজে, নিজে। মানে হচ্ছে আমার ভাইয়ের থেকে আর কি। আমার আচ্ছা। বড় ভাই উনার থেকে HTML, CSS, JavaScript, তারপর হচ্ছে React-টাও শিখছিলাম। তো এগুলা শিখছিলাম। বাট আমার মধ্যে ফান্ডামেন্টাল যে বিষয়টা না, প্রোগ্রামিং ফান্ডামেন্টাল, এগুলার ঘাটতি খুব চরম লেভেলের ছিল। যার কারণে আমি বুঝতাম, বাট একটা ফাংশন আমার লিখতে দিলে দেখা গেছে যে আমি 2 লাইন লেখার পর আসলে পরবর্তীতে কী লিখবো এটা আসলে বুঝতেছিলাম না। প্রচুর পরিমাণে আসলে আমি যে ফ্রেমওয়ার্ক লাইব্রেরি এগুলা নির্ভর হয়ে যাইতেছিলাম আর কি। তো এই জন্যই আসলে যেহেতু ফান্ডামেন্টাল একটা বিষয় শেখা দরকার, এদিকে মুভ করা আর কি। এই ফ্রেমওয়ার্ক লাইব্রেরির জায়গাটাতে আমি জিনিসটাকে যেভাবে দেখি, ধরো লাইফের শুরুতে সবাই যে একদম হার্ডকোর প্রোগ্রামিং বা C++ বা এই টাইপের জিনিসপত্র বা প্রবলেম সলভিং দিয়ে শুরু করবে, বিষয়টা কিন্তু এরকম না। কারণ অনেকের জন্য হয়তো বা কম্পিউটার সায়েন্সেই পড়ে, কিন্তু সে প্রবলেম সলভিং বা এই টাইপের জিনিসপত্রতে সামহাও ইন্টারেস্টটা গ্রো করতে পারে না। মানে
আমাদের আল্টিমেট গোল কিন্তু যে এই লাইনের জিনিসপত্রগুলো ভালো মতো শিখে আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার অথবা ওয়েব ডেভেলপার অথবা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার বা এই লাইনে কোনো একটাভাবে আমি ডেভেলপমেন্টে বা টেকনিক্যাল ফিল্ডে কাজ করব। তো সেটাতে যাওয়ার অনেকগুলো রাস্তা থাকতে পারে। একটা রাস্তা হইতেছে যে সে তার লাইফের শুরুতে ফ্রেমওয়ার্ক দিয়ে হয়তো বা ওয়েব অ্যাপ্লিকেশন বানাইতেছে, অথবা সে মোবাইলে একটা অ্যাপ তৈরি করা শুরু করলো। এখন ধরো প্রথমে তো ইন্টারেস্টটা তৈরি করতে হবে। ধরো আমি ওয়েবেরটা বাদ দিয়ে দিলাম, কিন্তু তুমি ধরো মোবাইলে একটা মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করবে, তো সেখানে কিন্তু শুরুতেই তোমাকে জাভা দিয়ে স্টার্ট করবে, আস্তে ধীরে তুমি কটলিন বা এখন ডিফারেন্ট টেকনোলজি আসছে সেগুলো দিয়ে তুমি সামনের দিকে আগাবা। তারপরেও কিন্তু তোমার কাছে তুমি 1 বছর এভাবে চালাইলা, হয়তো বা 5টা মোবাইল অ্যাপও বানিয়ে ফেলছো। তো অ্যাট সাম পয়েন্ট তুমি 2টা-3টা ইন্টারভিউ দেওয়ার পরে তোমার কাছে মনে হতে পারে না, আমার মনে হয় কিছু একটা জায়গা থেকে ঘাটতি আছে, আমার বেসিকটা মনে হয় একটু স্ট্রং করতে হবে। ওই যে আন্ডারস্ট্যান্ডিংটা হলো, এই আন্ডারস্ট্যান্ডিং এবং তুমি যখন কিছুই শিখো নাই, তুমি হয়তো একটা মোবাইল অ্যাপ্লিকেশনই বানাও নাই, তখন কিন্তু তুমি হয়তো জানো যে তোমাকে কম্পিউটার সায়েন্সের ফান্ডামেন্টাল, ডেটা স্ট্রাকচার বা অ্যালগরিদম তোমাকে পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে। কিন্তু তখন না সেটা তোমার আর মনে হবে না যে করি, কারণ তুমি তো প্র্যাকটিক্যালি এটা ফেস করো না। একটা হচ্ছে প্র্যাকটিক্যালি ফেস করা। তো প্র্যাকটিক্যালি ফেস করার পরে যদি তোমার ওই আন্ডারস্ট্যান্ডিং হয়, তখন কিন্তু তোমার কাছে এই যে তুমি একটা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টের কাছে যে যদি জিজ্ঞাসা করো, ওর হয়তো বা এই সেমিস্টারে বা এই ইয়ারে ডেটা স্ট্রাকচারের কোর্সই আছে, তুমি যতটুকু আন্ডারস্ট্যান্ডিং আছে ওর ওই আন্ডারস্ট্যান্ডিং নেয়, আমি তোমার ধরো চ্যালেঞ্জ করে বলতে পারি, এবং 90% স্টুডেন্টের ক্ষেত্রে এই ঘটনাটা সত্য। এখন তোমার আন্ডারস্ট্যান্ডিংটা কেন ওদের চেয়ে ভালো হয়েছে? কারণ তোমার কাছে মনে হয়েছে যে আমি তো ও ডেভেলপমেন্টের জিনিসপত্র টুকটাক দেখছি, কিন্তু আমি যদি স্ট্রং একটা ফাউন্ডেশন করতে চাই তাহলে আমার এটা লাগবে। সো তার মানে আসলে আমি এটা কখনোই সাজেস্ট করতে চাই না যে তুমি ফ্রেমওয়ার্কের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাও জীবনের উপর। এইটাতে তুমি স্টার্ট করতে পারো, বাট ওভার দ্য টাইম তোমার উচিত হইতেছে ওই যে তুমি একটা কথা বললা যে আমাদের শেখার তো কোনো শেষ নাই, ওই মৃত্যুর আগ পর্যন্ত শিখতে হবে এবং জানতে হবে। তো সেই জায়গাটাতে তুমি ওভার দ্য টাইম নিজের ল্যাকিংসগুলোকে তুমি ফুলফিল করো, বাট এটা মনে করার কিছু নাই যে আমি ফ্রেমওয়ার্ক দিয়ে স্টার্ট করতেছি, আমি পিছিয়ে গেলাম, বা আমি হয়তো বা শুধুমাত্র এখন যে শুধুমাত্র ধরো ডেটা স্ট্রাকচার বা অ্যালগরিদম শিখতেছে, শুধুমাত্র সেটা করেও কিন্তু তুমি ইন্ডাস্ট্রিতে যে শুরুতে কাজ পাবো না, তোমাকে কিছু একটা কিন্তু শিখতে হবে, কারণ ওইটাতে তোমার ফাউন্ডেশন স্ট্রং হলো, কিন্তু এরপরে তো তোমাকে কোনো একটা টেকনোলজি সম্পর্কে ধারণা নিতে হবে। তুমি এ বিষয়ে কিছু বলতে চাও কিনা? এ বিষয়ে যদি বলি, এটা আমার লাইফ টাইম এক্সপিরিয়েন্স আছে। আপনি যে ঘটনাটা বললেন ঠিক এরকমই। আমি কত হবে 2023 একটা প্রজেক্টের সাথে হয় আর কি, সংযুক্ত হয়ে। সেটা হচ্ছে আপনার আমার যে বড় ভাই, ওনার কোম্পানিরই ক্লায়েন্ট পোর্টাল একটা অ্যাপ আর কি। সো ফ্রন্ট এন্ডের দায়িত্বগুলো আমাদের উপরে দেওয়া হয়েছিল। তো ওইখানে মানে ডিজাইন যে পার্টটা আছে, রিয়েক্টের ভিতরে HTML CSS ইউজ করে বা যে কোনো CSS ফ্রেমওয়ার্ক ইউজ করে করা, এগুলা আরামসে করতেছিলাম। পরে যখন লজিক বিল্ডের বিষয়টা আসলো, যেমন এপিআই কল করে, তারপর হচ্ছে এপিআই কল করা ইজি, হয়তো অনেকের কাছে হতে পারে, বাট ওইটারে ডাটাগুলার ফিল্টার করে একদম মানে স্মুথ ওয়েতে কীভাবে ইউজ করা যায়, ওইগুলোর বিষয় যখন আসলো, তখন আমি ফিল করলাম যে আমার যদি প্রোগ্রামিংয়ের ফান্ডামেন্টালস বিষয়গুলো না থাকে, তাহলে আসলে এভাবে হবে না। আমি শিখছি ঠিক আছে, বাট আমার মধ্যে ল্যাকিংসগুলো আছে, এবং কি আমি তখনই টের পাইছিলাম যে আমার মধ্যে কী ল্যাকিংসগুলো আছে আর কি। সো আপনি যেটা বললেন ওইটার সাথে পুরোপুরি একমত, যে আমি শুরু কিছু একটা দিয়ে করলাম, পরবর্তী যে আটকে বুঝলাম যে না, আমার আসলে সমস্যাটা তখন কোথায়। কিন্তু শেখার ব্যাপারে তোমার একটা ভালো তৈরি হলো যে এটা যদি আমি না শিখি তাহলে বিপদে পড়বো। সো ওই আন্ডারস্ট্যান্ডিং একটা জিনিস হয় কি, যে অনেকে দেখে শিখে, অনেকে ঠেকে শিখে, বাট মোস্ট অফ দ্য পিপল ঠেকে শিখে। কারণ অন্যকে দেখে আমরা মোস্ট অফ দ্য টাইম আসলে শিখতে পারি না, আমাদের কাছে মনে হয় যে আমারটা মনে হয় কোনোভাবে আমি পার হয়ে যাবো, কিন্তু আলটিমেটলি না ঠেকলে বোঝা যায় না যে এটা আমার পক্ষে হয়তো বা করা পসিবল কি পসিবল না। এখন নেক্সট আসলে তোমার কাছে যে জিনিসটা জানতে চাই, তোমার কাছে তো তুমি অলরেডি জাভাস্ক্রিপ্ট বা তুমি রিঅ্যাক্ট সম্পর্কে তোমার একটা ভালো ধারণা ছিল। তো তুমি তো এখন যেই জায়গাটাতে বা যে কোম্পানিতে কাজ করতেছো, সেখানে তোমার এই যে ফান্ডামেন্টাল বা বেসিকগুলো শেখার কারণে বা প্রবলেম সলভিং করার কারণে, কারণ তুমি তো শুরুতে এই 6 মাসের ভিতরে মোটামুটি 2-2.5 মতো প্রবলেম সলভ করছো, সেটা তোমাকে কীভাবে হেল্প করছে বলে তোমার মনে হয়? প্রবলেম সলভিং বা এটার যে প্রসেস, এই বিষয়টা আমার আসলে হেল্প করছে। বিষয়টা হইতেছে যে আমি আসলে চিন্তা করার যে চিন্তা বিষয়। করার বিষয়, আগে একটা প্রবলেম সামনে আসছে, আমি হয়তো তখন শুধু সলিউশনের দিকে হাঁটতে চেষ্টা করতাম। কিন্তু এখন যদি আমার সামনে কোনো প্রবলেম আসে, আমি আসলে দেখার চেষ্টা করি যে প্রবলেমটা কি, তারপরে আসলে আমি সলিউশন নিয়ে চিন্তা করব। আগে প্রবলেমটা বোঝার চেষ্টা করি। ওটারে আমাদের আসলে মানে ফাইট্রনের লক্ষ্যই ছিল এটা, যে আমাদের আসলে চিন্তা করতে হয়, চিন্তা করতে হবে। চিন্তা করাটা শুধু শিখাইছে যে চিন্তা করতে হবে শুরুতে। তো এই বিষয়টা আমার সবচেয়ে বেশি কাজে দিচ্ছে এখনো পর্যন্ত। যে প্রবলেমের সামনে আসুক, আমি কখনোই বলি না এটা পারবো না,
বা কখনোই বলি না যে আমি এটা করে একদম উড়ে ফেলবো। আমি বলি যে না, আমি এটা নিয়ে ভাববো, এটা শেষ আমি দেখবো ইনশাল্লাহ। আচ্ছা, তো আসলে লেগে থাকার যে লেগে বিষয়। থাকার যে একটা বিষয়টা, কারণ ইউজুয়ালি যেটা হয় যে আমরা যখন কোনো একটা হয়তো বা মোবাইল অ্যাপ তৈরি করতেছি বা একটা ওয়েব অ্যাপ তৈরি করতেছি, ক্ষেত্র বিশেষে আমরা কিন্তু এটার অ্যান্সার গুগল করে বিভিন্ন জায়গা থেকে বের করে ফেলতে পারি এবং ইনস্ট্যান্ট সলিউশন, ইনস্ট্যান্ট জিনিসপত্র, ইনস্ট্যান্ট আউটপুট দেখতে পারি। কিন্তু প্রবলেম সলভিংয়ে বা যখন আমি একটা কন্টেস্ট দিতে যাবো বা কোনো একটা জায়গাতে হয়তো আমাকে 5টা প্রবলেম দিচ্ছে, আমাকে কিন্তু ওই জায়গার মধ্যে বসে থেকে চিন্তা করতে হয়। চিন্তা করে এটার স্টেপ বাই স্টেপ যে একটা চিন্তা করার বিষয়, ওইটা আমার কাছে মনে হয় যে আসলে ফান্ডামেন্টালি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যখন নিজেকে পরিচয় দিতে চাই, তখন একটা মেজর জিনিস চলে আসে যে আমি কত ভালো একটা প্রবলেম নিয়ে চিন্তা করতে পারি। নেক্সট আসলে যেই জায়গাটাতে আমি আরও একটু বেশি ফোকাস করতে চাই, সেটা হচ্ছে তুমি তো মাদ্রাসা লাইনে পড়াশোনা করছো, পরে জেনারেল লাইনেও আসছো, বাট যখন তুমি ফাইথনের মধ্যে ঢুকছো, তখন এটা মাথায় আসে না যে ভাই আমি তো ম্যাথ হয়তো অত ভালো পারি না, বা প্রবলেম সলভিং করতে গেলে সবার মাথার ভিতরে একটা জিনিস আসে যে ম্যাথ অনেক ভালো পারতে হবে বা স্ট্রং। তোমার কাছে কি মনে হয়েছে, মানে তোমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের জায়গা থেকে যদি শেয়ার করো? আমি যখন কোর্সটা আসলে এনরোল করি, তার আগে থেকে আমার আসলে এটা ফিল হয়েছে যে আমি তো আসলে ম্যাথ তেমন ভালো বুঝি না। এটা এটা একদম সত্যি কথা, আমি আসলেই বুঝতাম না। আর আমি আসলে আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ছিলাম, তো আমি ম্যাথটা এড়াই যাওয়ার চেষ্টা করতাম। তো আমি আসলে যেভাবে ভাবছিলাম যে এই জায়গায় আসলে ম্যাথ ওই রকম কিছু না, আসলে এখানে আসলে লাইগা থাকলে আহ, যে গাইডলাইনগুলো থাকে বা হচ্ছে একটা প্রবলেম সলভ করার জন্য যে ক্রাইটেরিয়াগুলো আছে, এগুলোর পিছনে আসলে লাইগা থাকলেই সম্ভব। আমি শুরুতে যে ভয়গুলো পাইতেছিলাম, ফাইথন এটা আমার পুরা ভয়টা কাটাই দিছে আর কি। মানে যতটুকু ম্যাথমেটিক্যাল জিনিসের প্রয়োজন হয়, সেটা কি তুমি কোত্থেকে শিখছো? সেটা কি নিজে নিজে শিখছো নাকি অন্য কোনো জায়গা থেকে শিখছো? না, অন্য কোনো জায়গা থেকে আসলে শেখা হয় নাই, এই কোর্সের মাধ্যমে আসলে শেখা হয়েছে। এবং কি ফাইথনের একটা বিষয় আমার ভালো লাগছিল, সেটা হচ্ছে কোর্স এনরোল করার পরেই আমাদের হচ্ছে একটা ইয়া দিছিল, ম্যাথমেটিক্সের জন্য এক্সট্রা একটা কোর্স দিছিল আর ক্র্যাশ কি। কোর্সের হ্যাঁ, মতো? ক্র্যাশ কোর্সের মতো। সো ওইটাতে আমার কিছু বিষয় আসলে মাথার মধ্যে ইয়া হয়েছে আর কি। আর এক্সট্রা যদি বলেন, তাহলে ইন্টারমিডিয়েটে থাকতে আইসিটি যে সাবজেক্টটা পড়ছিলাম, ওইটার কিছুটা বেসিক কাজে লাগছে আর কি। আচ্ছা, তবে ওইটা সম্পর্কে একটু জানাশোনা ছিল, জি, যেটা তোমার জন্য অনেকখানি ওইটা পরে দেখছি ম্যাথে আসার পর দেখলাম যে ম্যাথের যে এক্সট্রা কোর্স ছিল, দেখলাম যে ওই বিষয়গুলাই একটু ভালো করে আলোচনা করছে আর কি। আচ্ছা। এই প্রবলেম সলভ করতে গেলে একটা কমন জিনিস হয়, ধরো এটা যেহেতু কাঠখোট্টা টাইপের একটা জিনিস, ধরো তুমি একটা ওয়েবসাইট বানাইতেছো, তুমি কোড করছো, তুমি দেখছো যে একটা ফিচার তৈরি হয়ে গেছে, দেখলা, বাট যখন প্রবলেম সলভিং বা কম্পিউটার সায়েন্সের ফান্ডামেন্টাল জিনিস আমরা শেখার কথা চিন্তা করি, শুরুতে কিন্তু ভিজুয়ালি কিছু দেখা যায় না। মানে আমি জাস্ট এটা কোড করছি, একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করছি, অ্যান্ড দেন আমি সেটার আউটপুট দেখতে পাচ্ছি। তো ন্যাচারালি যেটা হয় যে এটা ধরো একটু মানুষজনের এটা করতে অত বেশি একটা মজা লাগে না আর কি। তো তখন বিরক্ত লাগে, মাঝে মাঝে মনে হয় কি এইসব কেন করতেছি, ছেড়ে দিই বা এরকম। ওইরকম কোনো সিচুয়েশন তোমার সাথে ঘটছে কিনা? যদি ঘটে থাকে তাহলে এটাকে তুমি কিভাবে ম্যানেজ করছো? হ্যাঁ, এরকম সিচুয়েশন আসলে ঘটছে। অ্যালগোরিদমে যাওয়ার পরে আসলে প্রায় দিনগুলোতে এরকম সিচুয়েশন হয়তো যে হ্যাঁ, আমি আসলে কি করতেছি, এটা তো আসলে আমি ওইভাবে ইয়া করতেছি না, ভিজুয়ালি দেখতেছি না, আমি জাস্ট একটা প্রবলেম আছে সেটা সলভ করতেছি। এবং আমার মনে পড়ে একটা এক্সাম, আমার কোনো এক্সাম ইয়ে হয় নাই, মানে ডেডলাইনের বাইরে যায় নাই, বাট একটা এক্সাম নিয়ে আমি খুব বেশি পেরেছিলাম। তো এই সেম কোড কাজ করতেছে, কিন্তু একটা টেস্ট কেস আমার মানে কোনোভাবেই পার হইতেছে না। তা আমি মানে একটা কোডের লাইনই জাস্ট একটু ঘুরাইলে ক্লিক চলতেছে আর কি, বাট আমার এই বিষয়টা মাথার মধ্যে ঢুকতেছে না। তখন মানে প্রচুর মানে হতাশ হয়ে গেছিলাম। আমি ফিল করতেছিলাম যে আসলে আমি কি করতেছি, কিছু বুঝতেছি না। পরে হচ্ছে ওই যে লাইগা থাকা, একটা তো মানসিক ওইটা কি পরে তুমি নিজে খুঁজে বের করার হ্যাঁ, চেষ্টা করলা যে নিজেই ওই কোডটা আবার ভাঙে ভাঙে করার চেষ্টা করছি, এবং কি কয়েকভাবে করার পর ডিবাগিং করছো তখন ডিবাগিং করছি। পরে দেখি যে এটা তুমি এটা আমি তো মিলাতে পারতেছি। মানে লাস্টের দিকে যে আপনার ধরেন রাত্রি প্রায় তখন কয়টা 9টার মতো বেজে গেছে আর কি, লাস্ট টাইম আজকে 12টার মধ্যে ডেডলাইন শেষ। তো তখন যে সেটা আমার ওইটা ইয়াটা মিলছিল আর কি। আচ্ছা। তো সজীব ভাই, এমনিতে ধরো আমরা প্রোগ্রামিং শেখা সম্পর্কে তুমি বেশ কিছু জ্ঞানমূলক কথাবার্তা বলছো, বাট আমার কাছে মনে হয় যে এই জার্নিটা এত মানে সমান্তরাল বা এত সোজা রাস্তা ছিল না, বাট সেই জায়গাটাতে কি কোনো ইন্টারেস্টিং ঘটনা বা এই টাইপের কোনো কিছু আছে কিনা, যেটা ধরো তুমি জাতির উদ্দেশ্যে শেয়ার করতে চাও আর কি? হ্যাঁ, এরকম একটা ইন্টারেস্টিং ঘটনা যদি বলেন, তাহলে আমার লাইফেও আছে। সেটা হচ্ছে আমি সেকেন্ড টাইম একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাই। একটা না, আসলে ওই বছর জিএসটিটা নতুন হইলো আর কি। তো পরীক্ষা দেওয়ার পর মোটামুটি মেরিট ভালোই ছিল, কয়েকটা থেকে আসলে ডাক পাইতেছিলাম। তো একটাতে একবার আমি ভর্তি হয়ে গেছিলাম আর কি, ন্যাশনালে ভর্তি বাতিল না করে জাস্ট কাগজগুলো উঠে ওইখানে ভর্তি হয়ে গেছিলাম। কিন্তু আমার আসলে মানে প্রোগ্রামার হওয়ার যে একটা নেশা,
যে আমি যদি প্রোগ্রামার হইতে চাই তখন আমার একটা সুযোগ ছিল যে প্রোগ্রামার হইতে চাইলে আমাকে ময়মনসিংহ থাকতে হবে, আচ্ছা তার বাইরে গেলে আসলে আমার এটা হওয়ার ওই তোমার বড় ভাইয়ের হ্যাঁ কারণে বড় ভাইয়ের ওইখানে থাকতে হবে, তার বাইরে গেলে হয়তো ওয়েদারটা আমার নষ্ট হয়ে যাবে, হয়তো আমার অন্য কোনো সমস্যা বা যে কোনো কারণে হোক জিনিসটা নষ্ট হয়ে যাবে। তো আমি আসলে আমার মানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটা সিট স্যাক্রিফাইস করছি জাস্ট এই প্রোগ্রামার হওয়ার স্বপ্ন দেখার কারণে। আচ্ছা সো এইদিকে আসলে ফোকাস করে যাচ্ছিলাম। এখন তো তুমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়তেছো জি তো এখন বাংলাতে জি বাংলাতে পড়তেছি। আচ্ছা তো তোমার এটা নিয়ে কি কোনো দুঃখ অনুশোচনা কোনো কিছু না ভাই আছে? আমার কোনো দুঃখ নেই, আর আমার জীবন নিয়ে কোনো দুঃখ নেই, আল্লাহ তাআলা আমার যা দিছে আলহামদুলিল্লাহ, আচ্ছা। এটাই অনেক, অনেকে এটুকু পায় নাই। মানে তোমার জীবনে দুঃখ নাই কেন, এটা যদি একটু ভেঙে বলো। সেটা হচ্ছে যে তুমি তো এমনিতে হাফেজি লাইনে ছিল, জি। তুমি মানে ধরো কোরআন হাদিস পড়াশোনা করছো, তো সেই দৃষ্টিকোণ থেকে যদি বলো। সেই দৃষ্টিকোণ থেকে যদি বলি সেটা হচ্ছে একজন মুমিনের জন্য সর্বপ্রথম যে কাজটা সেটা হচ্ছে হতাশা হারাম, কারণ একজন মুমিনের সহায়ক হচ্ছে আল্লাহ তাআলা, আর যার সহায়ক আল্লাহ তার আসলে হতাশা মানায় না। আমাদের জীবনে হতাশা হয়তো মাঝে মধ্যে কাজ করে, কিন্তু সেটা দীর্ঘায়িত হবে না, কখনোই না, কারণ আমার সহায়ক আল্লাহ তাআলা, কারণ আল্লাহ তাআলা নিজেই কোরআনে বলে দিয়েছে লা তাহজান, হতাশ হয় না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সাথে আছে। আমার সাথে আল্লাহ আছে, আমি কেন হতাশ হবো? এই জন্য আসলে আমার কোনো আফসোস নাই, আর হচ্ছে হতাশাও কাজ করে না। আচ্ছা না এটা একটা খুব চমৎকার মানে চিন্তা ভাবনা বা বিশ্বাসের জায়গা, এটা তো আসলে স্ট্রং বিলিফের জায়গা। এটা খুব স্ট্রংলি যদি বিশ্বাস করা যায় তাহলে লাইফের অনেকগুলো সমস্যায় খুব সহজে আসলে উতরানো যায় বলে আমার অ্যাটলিস্ট মনে হয়। আচ্ছা তুমি চাকরি বাকরি সম্পর্কে ডিটেলস বলো নাই, তো তুমি ফাইথন তো মোটামুটি শেষ করলে, এরপরে কি তুমি কোনো একটা জায়গাতে ইন্টার্নশিপ বা টাইপের কোনো কিছু করছিলে কিনা? হ্যাঁ একটা কোম্পানিতে আমি আসলে ডেভেলপার ফ্রন্ট এন্ড হিসাবে ঢুকছিলাম, কিন্তু ওইখানে আসলে আমি করি নাই, আর 20 দিনের মতো কন্টিনিউ করছি আর কি। আচ্ছা ওটা কি কোনো রিমোট কোনো কোম্পানি? হ্যাঁ রিমোট কোম্পানি ছিল, 20 দিনের মতো করছি, কিন্তু আমি আসলে আগে থেকে তো আমার ভাইয়ের এজেন্সির সাথে জড়িত ছিলাম, ওইখানে যে ফ্যাসিলিটি সব মিলায় আসলে ওইটার সাথে আমার মিলতেছিল না। আর ওই জায়গায় জব পাওয়ার বিষয়টাতে আমার ফাইথনের যে আছে জব প্লেসমেন্ট টিম আছে, তাদের অবদান আছে, কারণ তারা আমার আসলে খুব ভালোভাবে ট্রেন করছে, যেমন লিঙ্কডইন প্রোফাইল কীভাবে বিল্ড আপ করতে হবে, কানেকশন কীভাবে করা যায়, গিটহাবটারে কীভাবে আসলে আরও বেশি আপগ্রেড করা যায়, তারপর হচ্ছে কীভাবে একটা মানে প্রপোজাল পাঠানো যায় জবের বিষয়ে। সো এই বিষয়গুলা অনেক ভালোভাবে কাজ করছে, আমি মনে করি এটা আমার ফিউচারেও অনেক ভালো কাজে দেবে আর কি। আচ্ছা তো এরপরে এখন যে কোম্পানিটাতে আছো সেখানে তুমি কি নিয়ে কাজ করো সেটা নিয়ে একটু সেখানে হচ্ছে ডিটেইলে। মূলত এটা কোম্পানি কি বাংলাদেশি কোনো কোম্পানি জি নাকি? বাংলাদেশি কোম্পানি, কোম্পানির নাম হচ্ছে দ্য 71 এজেন্সি। এখানে হচ্ছে আমি ফ্রন্ট এন্ড নিয়ে মূলত কাজ করি আর কি, আমাদের এখানে টুকটাক সব বিষয়ে কাজ হয়, তবে আমি ফ্রন্ট এন্ড ফোকাস। প্রজেক্টগুলো কি বাংলাদেশি নাকি দেশের বাইরে? না, প্রজেক্টগুলো অবশ্যই দেশের বাইরে থেকে। রিসেন্টলি একটা ওয়েব ফ্লোর প্রজেক্ট চলতেছে, আমি ওয়েব ফ্লো নিয়েও কাজ করছি। আমাদের এই প্রজেক্ট আসলে ইউকের একটা এজেন্সি, ওনাদের এজেন্সির একটা পোর্টফোলিও আর কি, সো অনেক বড় একটা প্রজেক্ট, ওই প্রজেক্টেই কাজ করতেছে আর কি। তার আগে নরওয়ের একটা কোম্পানির প্রজেক্টে কাজ করলাম আর কি। সো এইভাবেই টুকটাক ফ্রন্ট এন্ডে মানে তোমার ইন্টারেস্টের জায়গা বেসিক্যালি ফ্রন্ট এন্ড নিয়ে তুমি কাজ করতেছো আর কি। আচ্ছা তো এই যখন তুমি ইন্ডাস্ট্রিতে কাজ করা স্টার্ট করলা, তুমি বললে যে ওয়েব ফ্লো নিয়ে তুমি কাজ করা শুরু করছো। যারা ইন্ডাস্ট্রিতে শুরুতে বা ফ্রেশার হিসেবে ঢুকে সবার মাথার ভিতরে একটা জিনিস ঘুরপাক খায় যে কতগুলো ল্যাঙ্গুয়েজ জানলে আমি খুব মানে হ্যাপিলি কাজ করতে পারবো। তো এই জায়গাটাতে যদি তুমি বলো যে তুমি তো আগে রিঅ্যাক্টে বা জাভাস্ক্রিপ্ট রিলেটেড কাজ করছো, এখন ওয়েব ফ্লো তো পুরোপুরি, এটা জাভাস্ক্রিপ্টের সাথে অবশ্যই কিছু মিল আছে, বাট ইটস এ ডিফারেন্ট স্ট্যাক আর কি, পুরো ডিফারেন্ট একটা জিনিস। তো সেখানে অ্যাডপ্ট করার যে বিষয়টা বা এটা নিয়ে যে মানুষজন অনেক চিন্তা ভাবনা করে, তো তুমি জিনিসটাকে কীভাবে দেখো? আসলে যদি বলি বেসিক বিষয়টা আসলে সব কিছু এক, যার বেসিক আছে তার কাছে আসলে কোনো কিছুই কঠিন না। আমি যদি জাভাস্ক্রিপ্ট দিয়ে শুরু করি, যে আমি শুধু জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটা পারি, জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটা যদি আমি ভালোভাবে পারি, তাহলে আমি মনে করি যে ওয়ার্ল্ডের যত ল্যাঙ্গুয়েজই থাকুক, আমাকে একটু টাইম দিলে আমি অবশ্যই ওই জিনিসটার সাথে মানিয়ে নিতে পারবো। আর জাভাস্ক্রিপ্ট রিলেটেড যত ফ্রেমওয়ার্ক আছে, লাইব্রেরি আছে, বা হচ্ছে ড্র্যাগন ড্রপ টাইপেরই যে পেজ বিল্ডারগুলো আছে, এগুলোর সাথে মানিয়ে নেওয়াটা মিল আছে, অনেক বেশি সহজ আর কি। মানে এটা কি কাইন্ড অফ ধরো চিন্তা ভাবনার বিষয়, মানে চিন্তা ভাবনা মানে হচ্ছে আমি একটা জিনিসকে কীভাবে পার্সোনালি দেখি সেটার উপরেই কি ডিপেন্ড করে, নাকি হচ্ছে ধরো কিছু এই যে ইন্টারনাল চিট কোড আছে, যে এই চিট কোডের কারণে তোমার মনে হয়েছে যে না এই ডিফারেন্ট টেকনোলজি স্ট্যাক হলো, এটা যেহেতু জাভাস্ক্রিপ্ট বা ওভারঅল প্রোগ্রামিং ইকোসিস্টেমের মধ্যেই পড়ে, তো সামহাও আমি জিনিসটা শিখে ফেলবো বা করে ফেলবো এরকম না, একটা এটা জিনিস? আসলে আমার কাছে ডিফারেন্ট কিছু মনে হয় না আর কি। সেটা ওটা ঠিক আছে, একটা নতুন একটা বিষয়। সো ওইটার সাথে আসলে যেহেতু HTML CSS আর জাভাস্ক্রিপ্টই আসলে মূলত এখানে কাজ করে, তো
তো এইটার কাজ যেহেতু আমি আগেও করছি, মানে যে আমি হাতে লিখে করছি, আর এখানে হচ্ছে আমার পেজ বিল্ডারটা একটু সাহায্য করে দিতেছে। সো এটা আমার কাছে মনে হয় না। আর এইখানেও জাভা স্ক্রিপ্ট নিয়ে মূলত কাজ করা লাগে, কারণ হচ্ছে যখন এই কাস্টম অ্যানিমেশনগুলো আসে তখন আসলে এইখানে পসিবল না। তখন আমার জাভা স্ক্রিপ্টে কোড করে বা এটার জন্য যে লাইব্রেরিগুলো আছে আর কি, অ্যানিমেশনের লাইব্রেরিগুলো আছে, ওইগুলো ইউজ করা লাগে। তো ওইগুলা মূলত দিয়েই করা লাগে আর কি, জাভা স্ক্রিপ্ট দিয়ে করা লাগে। তো দিন শেষে চিন্তা করলে আসলে জাভা স্ক্রিপ্টই এটা। সব মিলে তুমি কতদিন হলো যে প্রোগ্রামিং এর সাথে আছে? প্রোগ্রামিং 2022 থেকে আসি ভাই। তার মানে ক্লোজ টু 2+ আর কি, মানে জি। 3 বছর হয়ে যাবে হয়তো বা। জি। তো এই সময়টুকুর মধ্যে ধরো তুমি তো একটা নতুন জিনিস শিখলা, যেটা তোমার একাডেমিক পড়াশোনার সাথে কোনোভাবে কানেকশন নেই বা কোনো কিছু নাই, মানে এই পুরো জিনিসটা নিয়ে তোমার চিন্তা ভাবনাটা কি? বা যখন তোমার কাছে কোনো একটা ফ্রেশার বা কেউ যখন জিজ্ঞাসা করে যে ভাই এখন তো অনেক শুনতেছি যে টেকনোলজিক্যাল রেভলিউশন চলতেছে, একটু প্রোগ্রামিং শিখবো, এটা দিয়ে টাকা পয়সা ইনকাম করবো বা এরকমটা জিনিস, তো তখন তুমি যদি তোমার এক্সপিরিয়েন্স থেকে তুমি সাজেশন বা কোনো কথা বলতে চাও, তাহলে তুমি কি বলবো বলে মনে হয়? প্রথমত বলবো হচ্ছে যে প্রোগ্রামিং, হ্যাঁ, যেহেতু এটার একটা রেভলিউশন চলতেছে, সো এইদিকে অবশ্যই সে ফোকাস করতে পারে। সে কোন ফিল্ডের, প্রথমতই বলবো যে ফিল্ড আসলে কোনো কিছু ম্যাটার করে না, মানে একাডেমিক ব্যাকগ্রাউন্ড। একাডেমিক ব্যাকগ্রাউন্ড। আর বাংলাদেশে তো অবশ্যই না। বাংলাদেশে আসলে এটা আমরা লক্ষ্য করি যে একজন MBBS শেষ করার পর সে পুলিশ ক্যাডার হয়ে যেতেছে, সেটাতে কোনো সমস্যা নেই, সমস্যা হইতেছে না। তাহলে আমরা এইদিকে চেষ্টা করলে কেন পারবো না? আর আমি মনে করি যে একজন CSE স্টুডেন্ট, সে তো তার একাডেমিক অন্যান্য অনেক বিষয় যেগুলো নেসেসারি না একটা মানে করার জন্য আর কি, ওইগুলাও তাদের শিখতে হয় আর কি। আর আমরা যদি শুধু নেসেসারি বিষয়গুলাই, ওরা 4 বছর ওইদিকে সময় দিতেছে, আমরা যদি 1 বছর 2 বছর দেওয়া যায়, হ্যাঁ 1 বছর 2 বছর আমরা এইদিকে দিই, তাহলে মনে হয় জিনিসটা আরো কম হবে, অ্যান্ড আমরা আরো এফিসিয়েন্ট ওইটাতে শিখতে পারবো, আর এটা ভালোভাবে এক্সপ্লোর করতে পারবো আর কি। সো সে যদি আসতে চায় তাকে ওয়েলকাম। তবে প্রথমত কথা হচ্ছে টাকার দিকে আসলে ফোকাস, যদিও আমাদের লক্ষ্য হচ্ছে টাকা ইনকাম করা, তবে ওই দিকে ফোকাস না করাটাই বেটার। প্রোগ্রামিং প্রতি ভালোবাসা থাকলে টাকা আমার ভালোবাসবে আর কি, আমি এটা না আমার কাছে মনে হয় যে টাকা পয়সার বিষয়টা নিয়ে আমার একটা ছোট্ট ফিলোসফি আছে। ফিলোসফিটা হচ্ছে, ধরো তুমি চিন্তা ভাবনা করলা যে আমি প্রোগ্রামিং করে টাকা পয়সা ইনকাম করবো, এবং তুমি একটা নাম্বারও সেট করলা যে আমি 50,000 টাকা ইনকাম করবো। এখন তুমি ধরো আজকে থেকে প্রোগ্রামিং শেখা শুরু করছো, তো প্রথম দিন তো খুব মজা লাগতেছে, দ্বিতীয় দিন আরও একটু মজা লাগতেছে, তৃতীয় দিন বেশ মজা লাগতেছে, চতুর্থ দিন যে তুমি একটা প্রবলেমে পড়লা, তারপরে তোমার মনে হলো না থাক, এটা তো ভালো লাগতেছে না। আচ্ছা অন্যান্য দিন তুমি 3 ঘন্টা করে করো, ওই দিন একটু বিরক্ত লাগছে, এর জন্য 1 ঘন্টা করছো। তারপরের দিন যে এটা আধা ঘন্টায় নেমে আসে, তারপরে যে ধরো তুমি এত বিরক্ত হয়ে গেছো, তুমি না থাক করবো না, বাদ দিই। তো এরপরে তুমি চিন্তা করতেছিলা, তোমার মাথার মধ্যে তো আসছে যে তুমি মাসে 50,000 টাকা ইনকাম করতে চাইছিলা, এখন প্রোগ্রামিংটা তো শিখতে শুরু করলা, বাট এটা তো ছেড়ে দিলা, তাহলে কাজটা ঠিক হইলো কিনা বা এরকম একটা জিনিস। তখন কিন্তু তোমার মাথার ভিতরে তোমার একটা ডিফারেন্ট লজিক আসবে। সেই লজিকটা হইতেছে আলটিমেট গোল তো 50,000 টাকা ইনকাম করা, এটা প্রোগ্রামিং দিয়ে কেন করতে হবে? এটা তো আরও অনেক কিছু দিয়ে করা যায়। আরে এটা তো ডিফারেন্ট, আমি যদি একটা ব্যবসা শুরু করে দিই, এটা করি সেটা করি, ওটা দিয়েও তো 50,000 টাকা ইনকাম করা সম্ভব। আসলে তো ট্রু, 50,000 টাকা ইনকাম তো যে কোনো ওয়েতেই করা যায়, এটা প্রোগ্রামিং দিয়ে করতে হবে বা ওইটা দিয়ে এটা তো নেসেসারি কোনো জিনিস না আলটিমেটলি। তাইলে হুদাক আমি এই প্রোগ্রামিংয়ের জিনিসটা এত পেইনফুল একটা জার্নি, এটা কেন নিব, বাদ দিই থাক। তার মানে আলটিমেটলি কিন্তু তুমি যদি টাকার কথা তোমার ইনিশিয়াল গোল হিসেবে সেট করো, তখন কিন্তু তুমি একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়ে যাবা। বাট তুমি যদি এরকমভাবে করো যে ভাই অবশ্যই আমি একটা কাজ শিখতেছি, সেখান থেকে উপর আল্লাহর রহমতে আমি টাকা পয়সা ইনকাম করবো, বাট কাজটাকে আগে ভালোবাসতে হবে। কাজটা ভালোবাসার একটা ভালো বিষয় হতেছে যে কাজটা ভালো মতো শিখতে হবে, শেখার জন্য অনেক প্যারা খাইতে হবে। প্যারা যদি না খাই তাইলে ধরা খাবো। এবং আমরা সবসময় চিন্তা করি যে যে কোনো কিছু, এটা শুধু প্রোগ্রামিং না, মানুষজন যে নাচ গান করতেছে বা এটা সেটা করতেছে, এগুলোও আসলে শিখতে হয়। আমরা তো বুঝে উঠতে চাই না। ইনফ্যাক্ট একটা জিনিস বলা ঠিক না, বাট স্মোকিং করার বিষয়ে আমি কাউকে কোনোভাবে উদ্বুদ্ধ করতে চাই না, বাট শুরুর দিকে যখন কেউ স্মোকিং করে তার কিন্তু কাশি হয় এবং সে কিন্তু এটা হজম হয় না। আর ওভার দ্য টাইম এই খারাপ জিনিসটাই সে এত পছন্দ হয়ে যায়, এটা তো হ্যাবিটের বিষয়। তখন কিন্তু তার মনে হয় কি এইটাই তো মনে হয় খুব মজার জিনিস। আসলে তো শুরুতে যখন এটা শুরু করছে তখন তো কাশি হইতো, নাক দিয়ে মুখ দিয়ে বিভিন্ন জায়গা থেকে দেখা গেল সে হিসকি উঠতেছে বা এই টাইপের একটা সিচুয়েশন। তো সব কিছুরই আসলে শুরুর জার্নিটা অনেক প্যাথেটিক হয়। সো সেই জায়গাটা অবশ্যই লেগে থাকতে হবে, ধৈর্য ধরতে হবে। ধৈর্য না ধরলে আসলে বিপদ আমার কাছে মনে হয় যে সুনিশ্চিত। তোমার কি মনে হয়? জি ভাই, আমি এটার সাথে একমত। আর এই যে বিষয়টা বললেন না, যে টাকার যদি
টার্গেটটাই থাকে, তাহলে তো আমি অন্যদিকে মুভ করে হয়তো আরো সহজ হইতেও। রাইট, হইতেই পারে, হতে পারে। তো শুধু এই জন্যই লক্ষ্যটা আসলে টাকা হওয়া উচিত না। হ্যাঁ, আলটিমেট টাকার প্রয়োজনীয়তা তো আমাদের সবারই আছে, তবে আমি যে ফিল্ডে ঢুকছি ওই ফিল্ডের প্রতি আমার কতটুকু ভালোবাসা আছে, ওইটার প্রতি কতটুকু প্যাশন আছে, এটাই ডিপেন্ড করে। আমরা যখন কোর্সটা শুরু করি, আমার মনে পড়ে তো আমাদের ফার্স্টে গ্রুপে জয়েন করানো হলো, তখন ওইখানে মেবি কেউ একজন কমেন্ট করছিল বা পোস্ট করছিল যে এখানে কি ফ্রিল্যান্সিং শেখানো হয়। আমি তো এটা মনে করে কোর্সটা নিলাম। পরে হচ্ছে লাইভে ঝঙ্কার ভাই এসে আসলে এটা ওনার একটু বোকার মতো দিয়েছিল যে তুমি কি বোকা, এইখানে এরকম চিন্তা ভাবনা নিয়ে আসা। তা আমার মনে হয় যে এরকম চিন্তা ভাবনা নিয়ে হুট করেই কেউ একজন বললো অমুক জায়গায় গেলাম আর সাথে সাথে সাকসেস হয়ে গেলাম, এটা নিয়ে আর চিন্তা করে আসা উচিত না। তার হচ্ছে এই বিষয়টার প্রতি, ফিল্ডের প্রতি ভালোবাসা থাকলে তাহলে অবশ্যই। ফ্রিল্যান্সিংটা কিন্তু আমার কাছে মনে হয় যে একটা কাজ করার মাধ্যম। মানে বিষয়টা হচ্ছে ফ্রিল্যান্সিং কিন্তু কোনো কাজ না। তো আমি আগে একটা জিনিস শিখবো, তারপরে এটাকে আমি ফ্রিল্যান্সিং ওয়েতে দিব নাকি কোনো একটা কোম্পানিতে বসে দিব, এটা কিন্তু পরের বিষয়। তো আগে আমার টার্গেটটা হওয়া উচিত যে আমি জিনিসটা শিখি, এরপরে এটা আমি চাইলে মার্কেট প্লেসে সেল করতে পারি, অথবা মার্কেট প্লেস ভালো না লাগলে আমি সেটা কোনো একটা কোম্পানিতে বসে কাজ করবো। সেটাও যদি ভালো না লাগে নিজে একটা কোম্পানি খুলবো, বাট কাজটা তাকে শিখতে হয়। এটাই আসলে মূল জিনিস। তো এই কারণে ভাইয়া ওইটা বলছি যে আসলে এই চিন্তাভাবনাটা একটু বোকামির মতো, যে আমি আমার চিন্তাভাবনাটাকে অনেক ন্যারো বানিয়ে ফেলতেছি। হয়তো আমার অপরচুনিটি হতেছে, আমি হয়তো বা চাইলে একটা কোম্পানি খুলে ফেলতে পারতাম, যেখানে 8-10 জন মিলে আরও ভালো কাজ করা যেত। সেটা না চিন্তা করে আমি চিন্তা করতেছি যে এটা দিয়ে কি ফ্রিল্যান্সিং হবে, এবং সেই চিন্তাভাবনা কিন্তু লং টার্মে আসলে সাস্টেন করে না। মানে সে ভাবতেছে আমাদের দেশের প্রধান একটা সমস্যা, মানে কেউ একজন করছে তার মানে এটা ভালো কাজ, আমিও তার পিছনে দৌড় দিই। এখন আসলে কি জন্য সে করছে, কি করছে, এটা আসলে আমরা জানারই চেষ্টা করি না। আসলে আমরা কেউ জানি না ফ্রিল্যান্সিং মানে কি। আসলে কাজ তো পরে থাকে, এই যে এই বিষয়গুলোর জন্য আসলে আমাদের সমস্যাগুলো না, হয়। ট্রু। এবং আমি আসলে যে জিনিসটা সবার উদ্দেশ্যে একটু বলতে চাই, যেমন আজকে আমরা সজীব ভাইয়ের সাথে কথা বললাম। সজীব ভাই বলছে যে সে হাফিজি লাইন থেকে সে আবার বাংলা লাইনে আসছে, তারপরে সে প্রোগ্রামিং করতেছে। এখন এইটা শুনে যে কেউ হয়তো বা হাফিজি লাইন বা মাদ্রাসা লাইনে পড়তেছে, সে বুঝে না বুঝে এটার মধ্যে ঝাঁপ দিল, জিনিসটা কিন্তু আসলে ভালো জিনিস হবে না। এটা তার আসলে খোঁজ খবর নেওয়া উচিত যে সজীব ভাইয়ের মতো আরও কিছু মানুষজনের সাথে তার প্র্যাকটিক্যালি কথা বলা উচিত। মানে আমি সবসময় একটা জিনিস বলি, এই যে ভিডিও ক্যামেরার মধ্যে যত কথাবার্তা আসে এগুলাতে তুমি, মানে এইটা তোমার কাছে একটা ক্লু হিসেবে থাকতে পারে, একটা পয়েন্ট হিসেবে থাকতে পারে, বাট এইটার উপরে ডিপেন্ড করে তুমি তোমার লাইফের ডিসিশন নিও না। থিংস কুড বি ভেরি ভেরি টাফ আর কি। সো তোমার উচিত হইতেছে যে ভাই, আমি একটা জিনিস ইন্টারনেটে শুনছি, ইউটিউবে শুনছি, এখন এটা আমার প্র্যাকটিক্যালি যাচাই বাছাই করতে হবে। যাচাই বাছাই কি, আমি 5টা মানুষের সাথে কথা বলবো, আমি জানার চেষ্টা করবো যে এটা আমার সাথে কতটুকু রিলেট করে, বা আমি আদৌ এই পেইনফুল জার্নিটা বা এরকম একটা জার্নির ভিতর দিয়ে যাইতে পারবো কিনা। যেমন আমরা, এটা কিন্তু একটা কমন ফেনোমেনা আমাদের কান্ট্রির ভিতরে চলে, যে আমরা যখন শুনি যে একটা লোক সৌদিতে যে বিশাল বাড়ি গাড়ি বানাইছে, এই করছে, আমরা ওই লোক সৌদিতে যে কি কাজ করে, ও কি প্রত্যেকদিন ভাত খাইতে পারে, নাকি প্যারার মধ্যে থাকে, নাকি কত প্যাথেটিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যায়, কোনো কিছু বিন্দুমাত্র আমরা চিন্তা করি না। আমরা শুধু দেখি যে সে একটা বাড়ি গাড়ি বানাইছে, সো আমি এখন সৌদিতে যাবো, অ্যান্ড সৌদিতে যে আমি কি করব। আমি আসলে কাউকে কোনোভাবে ছোটো করতে চাই না, বাট উচিত হইতেছে জেনে বুঝে একটা জিনিসের দিকে যাওয়া, যাতে করে সৌদিতে যে ছোটো একটা কাজ করা অবশ্যই কোনো খারাপ কিছু না। তো বিষয়টা এরকম না যে সৌদিতে যে ওই কাজটা হয়তো বা আমার ভালো লাগতেছে না, বা ওইটা আমি হয়তো বা এনজয় করবো না, বাট ওটার মধ্যে যে আমি হয়তো বা ঝাঁপ দিয়ে পরে ওখানে যে কিন্তু হতাশা এবং খুবই খুবই তখন বিপজ্জনক সিচুয়েশন হয়, বুঝছো? আমাদের আসলে হতাশাটা আসে এই জন্য আমরা না মানে বুঝে কাজ ধাপতে। করার পরে সে মানে চিন্তা ভাবনা করি, আসলে আগে চিন্তা ভাবনা করলে হতাশাটা আসার আসলে না, কিছু। এটাই মানে অ্যাজ এ হিউম্যান আমাদের কিন্তু উপরওয়ালা এই যে সৃষ্টির সেরা জীব বলছে একটা কারণে, যে আমরা চিন্তা করতে পারি। এবং সেই চিন্তাটা কখন করা উচিত, যখন আমি কাজটা শুরু করতে যাবো তার আগে আমি একটু চিন্তা ভাবনা করবো, আমি খোঁজ খবর নিব। অবশ্যই উপরওয়ালার উপরে আমরা ভরসা করবো, সেটা নিয়ে কিন্তু কোনো প্রকার ডাউট নেই। তবে আল্লাহ তো বলছে যে তোমাকে আমি জ্ঞান বুদ্ধি দিচ্ছি, সেটা দিয়ে তুমি ডিসিশন নাও, এবং তুমি ডিসিশন নেবে, এবং এইটাই তোমার পরীক্ষা যে তুমি ডিসিশন নিতে পারো এবং তোমার চিন্তা দিয়ে তুমি কত ভালো সিদ্ধান্ত নিতে পারো। অবশ্যই সেখানে কিছু প্লাস মাইনাস থাকবে, বাট তোমার ইন্টেলিজেন্স তো তোমার নিজেকে আসলে ইউটিলাইজ করার চেষ্টা করে দেখতে হবে আর কি। এটাও, আর এটার সাথে আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বিশ্বাস রাখা আর কি, যে না আমি পারবো। কারণ আমি বাংলা স্টুডেন্ট, তো কবিতাটার ভিতরে পড়া হয় তো কাজী নজরুল ইসলামের একটা কোট আমার সবচেয়ে বেশি পছন্দের। সেটা হচ্ছে ওনার একটা লাইন আছে এরকম, বিশ্বাস ও আশা যার নাই, যেও না তাহার কাছে, নড়াচড়া করে তবুও সে মরা, জ্যান্ত সে মরিয়াছে, শয়তান তারে শেষ করিয়াছে, ইমান লয়েছে কেড়ে, পরাণ গিয়াছে মৃত্যু পুরিতে, ভয় তার দেহ ছেড়ে। এখন মানে আমাদের এটা ফিল করতে হবে যে আমাদের পরাণ যাতে মৃত্যুপুরীতে ভয়ে না চলে যায়, যে সিচুয়েশনে আসুক আমি লড়াই করব। তো তারপরে সফলতা দেওয়ার মালিক তো আমার আল্লাহ, সে যা দেয়। না, ট্রু। মানে
ইনফ্যাক্ট রিসেন্ট টাইমে আমি একজন প্রবলেম সলভারের সাথে কথা বলতেছিলাম, বাট এটা প্রবলেম সলভিংয়ের সাথে কানেকশন নাই। ওকে আমি বলতেছিলাম যে ভাই এই যে প্রোগ্রামিংয়ের জিনিসপত্র তো অনেক প্যারা, প্রবলেম সলভিং তো আরও প্যারা, এগুলো তো আসলে মানুষজন করতে চায় না, পোলাপান তো খুব বিরক্ত বোধ করে। তো ও আমাকে বলতেছে ভাইয়া এটা যদি প্যারা না হয়, এটা যদি কঠিন না হয়, তাহলে এটা আপনি করবেন কেন? মানে একটা জিনিস যদি পেইনফুল না হয়, একটা জিনিস যদি কঠিন না হয়, এটা তো তোমার করার কোনো দরকার নেই, কারণ তুমি তো মানুষ। তোমাকে এত মানে এত সৃষ্টি, এই যে এত সৃষ্টির মধ্যে এরকম একটা সম্মাননা যে দিল, তো এটা তো তুমি সেই সম্মাননার কোনো মানে যোগ্য লোক না বলে আমার মনে হয় কি হচ্ছে। সো একটা জিনিস প্যারা হবে, সেটা তুমি করবে এবং সেটা করে তোমার ভালো লাগবে, এটাই তো প্রসেস, মানে এটাই তো নর্মাল একটা জিনিস। তো সেটা নিয়ে তো মাথা ব্যথা বা এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই, কি বলো? না, এটা হচ্ছে আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমাকে 10 জনের মধ্যে একটু আলাদা করবে। আলাদা কিভাবে, মানে কোন বিচার আলাদা করবে? আমি যদি সবার মতো নর্মাল থাকি, আমি যদি পরিশ্রমই না করি, তাহলে আমাকে কেন আলাদা করবে? যেহেতু এখানে পরিশ্রম আছে, এখানে মানে হার্ড ওয়ার্ক করতে হয়, যার কারণেই আমি হার্ড ওয়ার্কটা যদি করতে পারি তাহলেই আমাকে সবার থেকে আলাদা করবে। উম, যার কারণে আমার আসলে এটা করা উচিত। ইনফ্যাক্ট আমার যতটুকু ধারণা যে ধরো আমরা তো জান্নাত জাহান্নাম নিয়ে আমাদের সবারই কম বেশি ধারণা আছে। জান্নাতের ভিতরেও কিন্তু বিভিন্ন লেভেল আছে। তো লেভেলিং কেন করা হয়েছে? কারণ হচ্ছে এক একজনের ভালো খারাপ, তার এফোর্ট, সে কতটুক আসলে পরিশ্রম করছে, কতটুক প্যারার মধ্যে দিয়ে, সেটা অনুযায়ী কিন্তু তার রিওয়ার্ডটা ওইভাবে ডিসাইডেড হয়। এটাই। আর আল্লাহ তাআলার কাছে একটা বিষয় আছে, উনি কখনোই আমি কি করলাম সেটার উপর ডিপেন্ড করবে না। উনি বিচার করবে আমি আসলে মানে কতটুকু চেষ্টা করছি, রাইট, এফোর্টটা। এফোর্টটা আমি কতটুকু দিছি। এটা আমি মনে করি আমার স্যাটিসফ্যাকশনের জন্য এইটুকুই যথেষ্ট। আমি 8 ঘন্টা পরিশ্রম টানা 12 মাস 14 মাস করার পরেও যদি আমি সাকসেস না হই, আমি হতাশ হব না। কারণ আমি কিছু না কিছু শিখছি এবং কি আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি। ওই শেখাটা দিয়ে আমার কিন্তু ডিফারেন্ট একটা জায়গাতে অনেক ভালো কিছু হইতে পারে। আল্লাহ হয়তো বা 8-10 ঘন্টা পরিশ্রম করার পরেও তাকে ইনস্ট্যান্টলি ওই লাইনে দিল না, সে হয়তো বা ইনস্ট্যান্ট ডেভেলপার হইতে পারলো না, বাট এই জার্নির ভিতর দিয়ে সে যে একটা রেজিলিয়েন্ট পার্সন হিসেবে তৈরি হইলো, যে একটা শক্তপোক্ত মানুষ তৈরি হলো, আল্লাহ হয়তো বা তার জন্য ডিফারেন্ট একটা রাস্তা লিখে রাখছে, যেই রাস্তা হয়তো বা এইটার থেকেও বেটার। যে এই জন্য আসলে মানে করা উচিত না, চেষ্টাটা চালিয়ে যাওয়া উচিত আসলে। আর কনসিস্টেন্সি মেনটেন করা দরকার। মেনটেন করাটা বেশি জরুরি। আমরা আসলে এটাই করি না, একদিনে 10 ঘন্টা, আরেক দিনে দেখা গেছে 10 মিনিট বিষয়টা। না, এইভাবে আসলে ধরো ইনফ্যাক্ট আমরা প্রত্যেকটা জিনিসেই মানে এই যে আজকে যেহেতু কোরআন হাদিস বা এই টাইপের কথাবার্তা অনেক বেশি হচ্ছে, এই টাইপের রেফারেন্স মাথায় বেশি আসতেছে। ধরো তুমি এই যে দিনে 5 বেলা নামাজ পড়তে হয়, যাতে তুমি একটা কনসিস্টেন্ট সিস্টেমের মধ্যে থাকতে পারো এবং তুমি যেন আল্লাহ থেকে কোনোভাবে দূরে না যেতে পারো। মানে বিষয়টা তো আল্লাহ এরকম করতে পারতো চাইলে, যে মাসে একদিন পড়বা বা তোমার যখন মন চায় তখন পড়বা। কারণ সবসময় তো আমরা হয়তো বিপদে পড়ি না, আর বিপদে না পড়লে আমরা অনেক সময় দেখা যায় যে উপর আল্লাহর কথা আমাদের অত বেশি একটা মনে পড়ে না। যখন বিপদে পড়ি, যখন ঠেকায় পড়ি, তখন মনে হয় কি যে দুই রাকাত নামাজ একটু বেশি করে পড়ি, নাইলে সুন্নত তো পড়ি, সাথে আবার 2 রাকাত নফলও পড়ি, এরকম একটা বিষয় কিন্তু চলে আসে। বাট আল্লাহ কিন্তু পুরো জিনিসটাকে, ফরজটাকে বলে দিছে যে এই সিস্টেমেটিক প্রসেসে তোমাকে রেগুলার পড়তে হবে। অ্যান্ড তুমি কোনোদিন ভালো লাগলে মানে লাগলে লাগুক, না লাগলে না লাগুক, কোনো সমস্যা নেই, বাট তোমাকে বিশ্বাস রেখে নামাজটা পড়ে যেতে হবে, যাতে তুমি এখান থেকে ভালো একটা আউটপুট পাও। হ্যাঁ, সেটাই। মানে প্রত্যেকটা জায়গায় হচ্ছে যে একই কাজ বারবার লুপ আকারে করার উদ্দেশ্য হচ্ছে ওই কাজের প্রতি ভালোবাসা থাকা। আচ্ছা, আমি যার জন্য করতেছি, যে জন্য করতেছি ওই জিনিসটার প্রতি এবং কি মানে ওনার প্রতি আসলে ভালোবাসা থাকা। এই জন্য আসলে আল্লাহ তাআলা এই বিষয়টা করে দিছে আর কি। তুমি সবশেষে আমাদের আজকে একটা চমৎকার ডিসকাশন হলো, সবশেষে জাতির উদ্দেশ্যে কোনো কিছু বলতে চাও কিনা? প্রোগ্রামিং রিলেটেড যারা এই যে শেখার ব্যাপারে ইন্টারেস্টেড বা এরকম একটা চিন্তা ভাবনা করতেছে, সেখানে তোমার কোনো সাজেশন গাইডলাইন কিছু আছে কিনা? এক্ষেত্রে যদি বলি, হ্যাঁ, যে কেউ আসলে এই ফিল্ডে আসতে পারে, কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, আপনি যদি আসার চেষ্টা করেন, প্রথমত আপনাকে আগে বুঝতে হবে যে আপনি আসলে কোন ফিল্ডে আসতেছেন। আসলে এই জায়গায় আসলে আপনি এই জায়গার যে হার্ডওয়ার্কগুলো আছে, হ্যাঁ, এগুলো আসলে আপনি করতে পারবেন কিনা। আবার আপনি না দেখে তো আগে থেকে বলতেও পারবেন না যে আপনি পারবেন কি পারবেন না। আসার পরেও অনেক কিছু সেটা আসলে একটা ফেস করতে সিগনিফিক্যান্ট টাইম ট্রাই করতে হবে, 3 থেকে 6 মাসের মতো চেষ্টা করে এরকম দেখতে একটা হবে। চেষ্টা করতে হবে। আর কথা হচ্ছে যে আমি কি পাবো, তার চাইতে বড় কথা হচ্ছে আমি এই জিনিসটা ভালোবাসি কিনা। আমার Right. দেখা হচ্ছে এটা। আর আমি মনে করি ইউটিউব থেকেও অনেক বেশি অনেক রিসোর্স আছে, গুগলে অনেক মানে রিসোর্স আছে, চাইলেই পাওয়া যায়। তবে একটা গাইডলাইনের মধ্যে থাকা আমি মনে করি বেটার, কারণ এটা আমার জন্য হেল্পফুল হয়েছে। আমি যখন একা একা শিখতেছিলাম তখন হঠাৎ এটা দেখতেছিলাম, তো একবার মনে হইতেছে যে না, রিয়াক্ট শিখছি, এটাতে তেমন কি কাজে দেবে, ভিউটা শিখি, মানে এরকম মানে ছাড়া ছাড়া ভাব এরকম একটা আসতেছিল। বাট একটা গাইডলাইনে থাকলে কি সিস্টেমেটিক হয়, একটা প্রসেসে হ্যাঁ, থাকলে ওনারা জানে আসলে যে বিষয়গুলা কি, তো
তো ওনারা আমাদের যেভাবে গাইড করবে, আমি যদি বিশ্বাস রেখে ওইভাবে করি, আমি এটা পাইথন থেকে একটা নিছি, লার্ন করছি আর কি বিষয়টা, যে না ওনাদের গাইডলাইনে থাকাতে হ্যাঁ শুরুর দিকে আমার মনে হয়েছে যে এই বিষয়গুলোই কেন, এটা তো আসলে ওইভাবে করা যেত। তো তখন বিষয় বুঝি নাই, বাট এখন বিষয়টা বুঝতেছি যে আমার মস্তিষ্কটা তখন এতটা বড় ছিল না, হ্যাঁ, যার কারণে আমি বুঝতেছিলাম না যে আসলে কেন এটা ছিল। বাট হ্যাঁ তাদেরটা মাইনে নিছি, মাইনে নেওয়ার পর হ্যাঁ মানে এটা আসলে ওই বিশ্বাসের বিষয় আর কি। বিশ্বাস করে একটা জিনিস এটা প্রসেসের সাথে লেগে থাকতে হবে। তবে ফান্ডামেন্টালি বিশ্বাস করার আগে এটাও একটু বুঝতে হবে যে এইটা বিশ্বাস করলে আমার ক্ষতি হবে কিনা, বা ফান্ডামেন্টালি আমি কোনো কিছু লুজ করবো কিনা। আমাদের এক ইনস্ট্রাক্টরের একটা কথা মনে পড়ে, উনি মেবি বলতেছিলেন যে আচ্ছা আমরা এই কাজটা চেষ্টা করি না, চেষ্টা করলে আমার কম্পিউটার তো ব্লাস্ট করবে না, আমার মাথাও ব্লাস্ট করবে না, জাস্ট চেষ্টা করি, তারপরে হচ্ছে কি পাবো না পাবো এটা পরে দেখা যাবে, আসলে আমি জাস্ট চেষ্টা করা দরকার, চেষ্টা করি। হ্যাঁ আমি এইটাই বলবো যে ভাই ঠিক আছে আপনি ভালোবাসছেন, সো বিশ্বাস রেখে একটা মানে ইয়ার মধ্যে গাইডলাইনের মধ্যে ঢুকে চেষ্টা করতে থাকেন আর কি। সো ফলাফল আল্লাহ তাআলা অবশ্যই দিবে ইনশাল্লাহ। হ্যাঁ, না ওই চেষ্টা করার পরে আমরা আসলে হয় কি যে চেষ্টা করে অনেক সময় হতাশ হই। এটার আমার কাছে মনে হয় যে একটা কারণ আছে। সেই কারণটা হচ্ছে যখন আমি চেষ্টা করি তখন আমি চিন্তা করি যে আমি সজীব ভাইয়ের মতো আউটপুট পাবো। তখন মূল সমস্যাটা হয়। এখন আমার আউটপুট তো সজীব ভাইয়ের মতো হয়তো বা হবে না। আমি আমার মতো আউটপুট, আমার আউটপুট হবে রাকিবের মতো আউটপুট। সো আমি হয়তো সজীব ভাইয়ের মতোই এফোর্ট দিব, বাট আমার জন্য হয়তো বা যতটুকু রেজাল্ট বা যেভাবে রেজাল্টটা আসার কথা সেটা সেভাবে আসবে। বাট ওইটা দেখে আমার হতাশ হইলে হবে না, কারণ সজীব ভাইয়ের লাইফ একরকমভাবে চলবে, আমার লাইফ একরকমভাবে চলবে। সেটাই, আমরা তো জানি না আল্লাহ আমার কোন জায়গায় সাকসেসটা রাখছে, আমাদের কাজ চেষ্টা করা, জাস্ট চেষ্টা করব। এখন যদি কেউ মনে করে মানে রাকিব ভাইয়ের কথা যদি বলি ভাই আপনি যে পজিশনে আছেন, আমি যদি মনে করি আজকে এই পজিশনে চলে যাব, এটা তো আসলে হবে না। তবে হ্যাঁ আমি তো আপনার চাইতে বড় কিছু স্বপ্ন দেখতে হ্যাঁ, পারি, অবশ্যই অবশ্যই। সেটা দেখতে পারি। তো এইটাই আমার মানে আমি মনে করি কারো হতাশা আসার আসলে সুযোগ নাই যদি এইভাবে আমরা চিন্তা করি। তো আমরা যদি চিন্তা করি যে আজকে কোর্স শেষ করলাম, আজকে আমার 1 লাখ টাকা বা 2 লাখ টাকা বেতনে কেন হায়ার করতেছেন ভাইয়া, ওই 2 লাখ টাকা 1 লাখ টাকার মানে আউটপুট দেওয়ার মতো আমার যোগ্যতাটা হোক, তারা অবশ্যই আমাকে ডাকবে। তো আমার কাজ হচ্ছে যোগ্যতা অর্জন করা, কেন হইতেছে না ওইদিকে আসলে ফোকাস করা আমি মনে করি উচিত না। তাই যদি এইটা কেউ মেনটেন করতে পারে ইনশাল্লাহ। না মানে যোগ্যতা কেন আমার হচ্ছে না এটা অনেক সময় আমরা কমপ্লেন করি। তবে এটা যদি আমি ডিপলি খোঁজার চেষ্টা করি, আমি হয়তো কোনো একটা জায়গাতে ইন্টারভিউ দিলাম, এখন সেখানে আমি হয়তো পজিটিভ রেসপন্স পাইলাম না, আমার এটা একটা মানে নৈতিক দায়িত্ব যে এই কোম্পানিতে যে পার্সনটা হায়ার্ড হয়েছে এটা কিন্তু খুব সহজে বোঝা যায়। ধরো জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে একটা পজিশন ওপেন হয়েছে, সেটাতে সার্কুলার আসছে, ইন্টারভিউ হয়েছে, আমিও ইন্টারভিউ দিতে গেছি, পাস করলাম না। 2 মাস বা 1 মাস পরে আমার উচিত হইতেছে এই কোম্পানির লিঙ্কডইন প্রোফাইলে ঢুকে খুঁজে বের করা যে রিসেন্ট 1 মাসের মধ্যে কোন ছেলেটা জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করছে। তো সেটা যদি আমি দেখতে পারি তখন আমি তার প্রোফাইলটা ঘাটলাম, আমি তার লিঙ্কডইন প্রোফাইলটা বুঝলাম, তার গিটহাব প্রোফাইলটা বুঝলাম, মান সম্মান মানে ওই যে নাক লজ্জা সব কিছু বলে দিয়ে আমি তার লিঙ্কডইনে একটা মেসেজ পাঠালাম, ভাই আমি তো এই পজিশনে অ্যাপ্লাই করছিলাম, আপনারা কী কী কোশ্চেন জিজ্ঞাসা করছিলাম, আমার তো এই 3টা কোশ্চেন জিজ্ঞাসা করছিলাম, আমি তো একটা অ্যান্সার দিয়েছিলাম, আপনি কী এরকম বলছিলেন। তখন কিন্তু কী হলো যে তার সাথে আমার একটা কমিউনিকেশনের মধ্যে আমি বোঝার চেষ্টা করলাম কেন আমি ফেল করছি। মানে আসলে তো প্রাইভেট কোম্পানিতে এমন তো না যে আমার মামা চাচা বা পরিচিত লোক এই কারণে আমি হায়ার করব। বিষয়টা হচ্ছে আমি একটা কাজ পারি এবং যোগ্যতা সম্পন্ন একটা মানুষ হইলেই তখন হায়ার্ড হয়। তার মানে আমাকে বুঝতে হবে যে আমার কোন জায়গাটাতে আসলে ল্যাকিংস আছে, সেটা খুব মনোযোগ দিয়ে খুঁজে বের করার আসলে চিন্তা ভাবনা করতে হবে। হ্যাঁ এদিকে বলা যায় যে আমাদের ফাইট্রন যে 4 ব্যাচের স্টুডেন্ট, মোটামুটি আমরা যারা জব প্লেসমেন্টে ছিলাম তা সবারই হয়ে যাইতেছে। এটার পিছনে একটা কারণ আপনি যেটা বললেন না, যে একজন জুনিয়র ডেভেলপার পোস্টে ফাঁকা হয়েছে, সো ওইখানে কেউ একজনের হয়ে গেছে, আরেকজনের হয়নি। তো আমাদের মধ্যে কমিউনিকেশনটা অনেক বেশি ভালো হইতেছে আর কি, যে ভাই আসলে আপনার কেন হইলো বা আপনি এখানে কিভাবে ঢুকলেন, ওই যে যে বিষয়গুলো আসলে না সেটাই মানে ওইটাই আসলে একটা কমিউনিটিতে কানেক্টেড থাকার আমার কাছে মানে তুমি একা বাসায় বসে যখন শিখতেছো তখন তুমি একাই শিখতে পারছো। আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কেন যাই, এই বই কি আমি বাসায় নিয়ে পড়তে পারি না? এটা তো আমার একটা জায়গায় গেলে একটা কমিউনিটির সাথে আমরা বড় হই, সেই কমিউনিটি থেকে আমি বিভিন্ন ধরনের সাপোর্ট ইনফরমেশন পরবর্তীতে পাইতে পারি। তো সেম গোস ফর প্রোগ্রামিং, এটা আমি যেহেতু এখানে ফোকাসড হইতে শেখার চেষ্টা করতেছি, সো সেখান থেকে আমি এই সাপোর্টটা পাবো। আর সব শেষ করে মানে আজকের ডিসকাশন শেষ করার আগে সব শেষে একটা জিনিস বলতে চাই, অনেক সময় মানুষজন কোনো একটা ডেজিগনেশন, কোনো একটা পজিশন বা টাকা পয়সার কথা চিন্তা করে সে একটা কাজ শুরু করে। এইটা ফান্ডামেন্টালি খুব বেশি একটা ভালো চিন্তা ভাবনা না আর কি। আমাদের আলটিমেটলি চিন্তা করা উচিত যে আমার যখন যে কাজটা আছে সেই কাজটা আমি কত ভালো, কত ইফেক্টিভলি, কত এফিসিয়েন্টলি করতে পারতেছি। যখন আমি এটা খুব ভালো কাজ করতে পারবো এবং রেজাল্ট দেওয়ার মালিক তো আল্লাহ, সে একটা জায়গা পর্যন্ত আমাকে কিন্তু পৌঁছায় দিবে।
কিন্তু আমি সবসময় যদি মাথার ভিতরে এটা ঘুরে যে এই যে একটা টিমের মধ্যে ৩ জন কাজ করতেছে, আচ্ছা আমি তো একরকম এফোর্ট দিচ্ছি, উনি একরকম আমারে কেন কম দেবে? বা আমি একটু বেশি এফোর্ট দিচ্ছি, আমারও তো একটু বেশি দেওয়ার কথা ছিল। বা আমার ৳১০ বেতন বেশি হওয়ার কথা ছিল। ওর একটু কম হইলো। ওর একটু বেশি হইলে আমার একটু কম কেন হইলো? মানে এইটা হয়তোবা শর্ট টার্মে কিছুটা গেইন বের ধরো আমি চিন্তা করলাম যে তোমার ৳১০ বেতন বেশি হইছে, আমি বেশি এফোর্ট দিতেছি। ইনস্ট্যান্টলি এটা তো মন খারাপ হওয়ার মতো একটা বিষয়। এটা নিয়ে কোনো ডাউট নাই যে এটা নিয়ে মন খারাপ হবে না। মানুষ হিসেবে আমাদের অবশ্যই মন খারাপ হবে। কিন্তু বিষয়টা এরকম না যে এইটা কথা চিন্তা করে আমি আমার কাজ করা বন্ধ করে দেব। আমি তখন কি করব? আমি বাজে কোড লেখা শুরু করলাম। আমি অফিসে টাইম দেই না ঠিকঠাক মতো। তখন কিন্তু আমি আমার যেই একটা আ ভালো গুডউইল ছিল, আমার যে একটা ভালো ইমপ্রেশন ছিল, সেটা কিন্তু আমি নষ্ট করে ফেললাম। ইনফ্যাক্ট আমি পরবর্তী কোম্পানিতে যেয়ে যখন আমি এপ্লাই করব বা করব, তখনও কিন্তু আমরা চিন্তা ভাবনা করি এইখানে আমি খারাপ কাজ করি, পরে যেয়ে ভালো করব। এটা হয় না। এটা একটা মানুষের আইডেন্টিটির বিষয়। আমি যখন আমার আইডেন্টিটিটাই চেঞ্জ করে ফেলি, তখন আমি আরেকটা ভালো কোম্পানিতে যেয়ে ভালো ইন্টারভিউও দিতে পারি না, আবার করতে পারি না। সো আমি অন্য একটা মানুষকে বিপদে ফেলার জন্য আমি আমার নিজের আইডেন্টিটি পরিবর্তন করে ফেলি। এটা আসলে ভালো জিনিস হতে পারে না। সবশেষে তুমি কিছু এড করতে চাইলে করো। তারপরে ডিসকাশন শেষ করব। না, আপনি যেটা বললেন আরকি, আমি এটার সাথে পুরোপুরি একমত যে আমি আসলে যেটা আমি এটার মধ্যেই থাকবো, এটা নিয়েই করতে থাকবো। আমি কত পাইলাম, কতটুকু সম্মান পাইলাম, সেটা দেওয়ার মালিক আমার আল্লাহ। অবশ্যই আমাকে দিয়ে দিবেন। আর কোম্পানির যে দায়িত্বে যারা থাকবে তারা অবশ্যই বিষয়গুলো খেয়াল করবে। টাইম হলে অবশ্যই ইনশাল্লাহ আমি আমার প্রাপ্যটা পেয়ে যাবো। আর ইনফ্যাক্ট সেখানে যদি আমি না পাই, অ্যাবসলিউটলি ফাইন। আমি ডিফারেন্ট জায়গাতে যাবো, আমার ডিফারেন্ট অপরচুনিটি। আমি যদি একটা ক্যাপেবল পারসন হই, হোয়াই নট আমি অন্য একটা জায়গাতে যাবো। আমি ট্রাই করে দেখবো সেখানে যদি ভালো, তখন তো এই কোম্পানির লোকজনই আফসোস করবে, হ্যাঁ, হ্যাঁ, এই লোকটারে এত একটা ভালো ছেলে ছিল, তারে আমরা রাখতে পারলাম না। তো সবসময় মানে অপমান বা যোগ্য জিনিসটা পাই নাই সেটার জবাব যে আমার পারফরমেন্স খারাপ করে বা করে দিতে হবে, বিষয়টা এরকম না। আমি এখানে না থাকলে এই মানুষগুলো বুঝে যাবে যে তারা কি লুজ করছে বা কি অবস্থা। তো যাই হোক সজীব ভাই, তোমার সাথে কথা বলে আমার খুবই, খুবই ভালো লাগলো। তো আশা করি তোমরা সবাই এখান থেকে খুব চমৎকার কিছু লার্নিং তোমাদের হয়েছে। ৩টা পয়েন্ট আকারে তোমরা কমেন্টের ভিতরে জানাই দিতে পারো। একটা সেরা কমেন্টকারী আগামী ৭ দিনের ভিতরে এই পর্ব রিলিজ হওয়ার পরে তাকে আমরা গিফট দেওয়ার চেষ্টা করব। সো তোমরা তোমাদের লার্নিংগুলো কমেন্টের ভিতরে দিয়ে দিতে পারো। কমেন্ট করার একটা ভালো কারণ হচ্ছে তুমি গিফট পাও বা না পাও, তুমি যে কমেন্টটা করছো, পুরো এপিসোডটা শুনছো, এখান থেকে তোমার লার্নিংটা কী হইলো। এটা তো এরকম না যে আমরা এতক্ষণ ধরে এখানে নাচ গান করলাম, শুনলাম, মজা পাইলা, চলে গেলাম, বিষয়টা এরকম না। এটা তো একটা শিক্ষণীয় জিনিস। তো শিক্ষণীয় জিনিস মিনস হইতেছে সব কথা তোমার ভালো লাগে না, কিছু পয়েন্ট হয়তো বা তোমার কাছে ইন্টারেস্টিং লাগছে। সেই পয়েন্টগুলো যদি লিখে ফেলতে পারো বা কমেন্টে দিয়ে দিতে পারো, তখন যেটা হয় কি, যে এটা মনের ভিতরে ভালোভাবে স্ট্রংলি গেঁথে যায়, এবং সেটা তোমার জন্য সবচেয়ে আমার কাছে মনে হয় যে ভালো একটা জিনিস হইতে পারে। সো তোমাদের সবার জন্য অনেক, অনেক শুভকামনা থাকলো। আশা করি তোমাদের সবার এই ভিডিওটা রিলিজ হচ্ছে, রেকর্ড হচ্ছে ২০২৫-এর জানুয়ারি মাসে। তো তোমাদের নতুন বছর আশা করি খুব ভালো যাচ্ছে। এইটা সম্ভবত ফাইটনের নতুন বছরের ১ম রেকর্ডিং করলাম। তোমাদের সবার জন্য নতুন বছরের শুভকামনা থাকলো, এবং নতুন বছরে কী, কী টার্গেট তোমরা হাতে নিচ্ছ সেটাও কমেন্টে জানিয়ে দিতে পারো। ইনশাআল্লাহ কোনো সাজেশন থাকলে তোমাদেরকে জানানোর চেষ্টা করব। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।